এতদিন পর আমি এলাম, আমায় দেখে এমন চুপটি করে দাঁড়িয়ে আছো কেন মা? জড়িয়ে ধরবে না আমায়? ভীষণ কষ্টে নিজের স্তব্ধতা কাটালো তানহা। মেয়েকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। মনকে শক্ত রাখার প্রয়াস তার বৃথা গেল। হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি, করুণ কণ্ঠে আওড়ালেন, আম্মা, আমার আম্মা, তুই যে আমার বুকে আছিস, এটা আমার বিশ্বাস হয় না। এতদিন পর আমার বাচ্চা আমার বুকে ফিরে আসছে। তিরুর মুখটা সামনে তুলে তানহা চুমু খেলেন। দূরে দাঁড়িয়ে তখন অরণ সদর দরজার কাছটায় চুপটি করে দাঁড়িয়ে মা মেয়েকে দেখছে। অন্তরালে প্রশান্তির রাজ। কি যে দারুণ লাগছে দৃশ্যটা। অধর প্রসারিত হয়ে ফুটে উঠল মিষ্টি হাসি। আখি জোড়ায় জলে টইটুম্বুর, আড়ালে চোখ দুটো মুছে নিল ও। মায়ের কথা মনে পড়ছে তার, বুক জ্বলছে দাও দাও করে। তিরুর মতো তারও মায়ের কোলে ঘাপটি মেরে শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সকল ইচ্ছে যে পূরণ হবার নয়। প্রকৃতির এক কঠিন নিয়ম। তানহার হঠাৎ দরজায় নজর গেল। অরণ দাঁড়িয়ে রয়েছে, ব্যতিব্যস্ত হয়ে পড়লেন তিনি। তিরুকে সরিয়ে খানিক শাসন করলেন। এটা কেমন কথা তিরু? জামাই দরজায় দাঁড়াই আছে, তুই ওরে ঘরে বসাবি না আগে? অরণ বাবা, ঘরে আসো, ওখানে দাঁড়াই কেন? এগিয়ে এলো অরণ বিনা শব্দে। তানহার নিকট পৌঁছে নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো ভালো আছি বাবা। তিরু আসছে, তুমি আসছো এখন? খুব ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন বাবা? শুকাই গেছো অনেক, খাওয়া দাওয়া ঠিকমতো করো না? অরণের প্রত্যুত্তর করার পূর্বে তিরু ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, খাওয়া দাওয়া করার টাইম আছে নাকি ওনার? সারাক্ষণ ছোটাছুটির উপর থাকে, খেতে বসলে মনে হয় এক যুগ চলে যাবে তার। তানহা চিন্তিত গলায় শুধালেন, এটা তো ঠিক না বাবা, ঠিক মতো না খেলে তো অসুস্থ হয়ে যাবে। মৌন রইল অরণ। নতজন অবস্থায় কিয়ৎ হাসল তিরুর পর দ্বিতীয় কোনো নারী, যার শাসনে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেল। তানহাকে আপাদমস্তক দেখে তিরু গম্ভীর কণ্ঠে শুধালো, অরণকে বলছো তোমার নিজের অবস্থা কি? ঠিক মতো খাওয়া দাওয়া তো আমি থাকতেও করতে না, মেয়ে হয়ে মাকে বলে বলে খাওয়ানো লাগতো। তৈরি হও, এবার আমরা একা যাচ্ছি না, তুমিও যাচ্ছ সঙ্গে পার্মানেন্টলি। আমি সব প্রস্তুতি নিয়েই এসেছি। পুকুর পাড়ে পা ডুবিয়ে বসে আছে তিরু, আখি দুটো নিবদ্ধ আকাশ পানে। নীল আকাশে পেজো তোলার ন্যায় মেঘের বিচরণ। নাম না জানা একদল পাখি অতি সুখে উড়ছে অম্বরে। রোদ পড়েছে, রোদের তেমন তেজ নেই। সবুজাভ প্রকৃতিতে সোনালি আভাদের অবাধ ছোটাছুটি। মাঝে মধ্যে মিষ্টি দক্ষিণা বাতাসে দুলে উঠছে গোটা ফসলের ক্ষেত। শা শব্দ কানে কেমন মধুর শোনায়। বৃষ্টি হয়েছিল দুপুরে, সিক্ত মাটির নিদারুণ গন্ধে মো মো করছে চারপাশ। বৃষ্টি হওয়ার পরে আশপাশটা সজীবতা ফিরে পেয়েছে। ধুলোবালি ধুয়ে মাটিতে মিশেছে। দৈত্যসার গাছের পাতা থেকে চুয়ে চুয়ে পড়ছে জল। বাতাবরণের যেন এক মোহনীয় শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের বিচরণ। কেঁপে উঠল তিরু, মনে পড়ে শৈশব। জড়তা ঠেলে পা দুটোর স্থিরতা ভাঙে সে। পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়, সেই ঢেউ তোলা পানিতে নিজের অস্পষ্ট প্রতিবিম্ব দেখে আনমনে হয়ে রয় ও। ভারী পা ফেলার শব্দ তিরু হুঁশে এলো। পেছনে তাকানোর পূর্বে তার পাশে এসে বসল অরণ। কিয়ৎ রাগান্বিত কণ্ঠে বলল, এলাম 11টায়, সেই থেকে স্থির নেই তুমি। খেয়ে ছুটলে টোটো করে ঘুরে বেড়াতে, একটু রেস্ট নেওয়া যায় না? অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? তিরু বুক ফুলিয়ে জবাব দিল, এতটুকুতে তিরু অসুস্থ হয় না, তিরু শক্ত মেয়ে। অন্তঃকরণে হাসলেও বাহিরে শক্তপোক্ত ভাবটা ধরে রাখল অরণ। তিরু তার বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখল। এতক্ষণ যাবৎ কেমন খা খা করছিল তার হৃদয়। কিসের এক শূন্যতা, বিষণ্ণতা জাপটে ধরেছিল অন্তরালকে। অরণের কাঁধে মাথা রাখার পর সবটা কেমন চট করে হাওয়ায় উবে, হাওয়ায় মিঠাইয়ের মতো লহমায় গায়েব হয়ে গেল। ছেলেটা জাদু জানে কি, মন ভালো করার জাদু। গলা পরিষ্কার করলো অরণ। কিয়ৎক্ষণ পূর্বের গম্ভীরতা, রকচটে ভাবটা অদৃশ্য করে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কালার গরু কিনবো? হতবিহ্বল তিরু। ছেলেটা এ কেমন প্রশ্ন করছে? কণ্ঠে বিস্ময়তা ঝাড়ল। এটা কেমন প্রশ্ন? সহজ প্রশ্ন। গরু কিনতে যাচ্ছিলাম, তোমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না?
বলো কি রঙের গরু আনবো? আকস্মিক ঘটনায় থ বনে রইল তিরু। এহেন প্রশ্নে সে হাসবে নাকি কাঁদবে বোধগম্য হচ্ছে না। দ্বিধার প্রহর কাটিয়ে বলে উঠল, গরুর রঙে কি বা আসে যায় অরণ? একটা আনলেই তো হয়। পছন্দ বলে গরুর ক্ষেত্রে তা প্রয়োগ করা সম্ভব না। আমার নীল রং পছন্দ। এই গরুর রঙে কি পৃথিবীতে আছে নাকি? অরণ ভাবুক গলায় শুধালো, নেই, তবে তুমি চাইলে গরু কিনে তারপর নীল রং কিনে রং করে দিতে পারি। এর মধ্যে গরু গুঁতো না দিলেই হলো। তিরু শব্দ করে হাসল। অরণ বিমুগ্ধ নয়নে দেখল ওকে। মেয়েটার মনের হাল যে ভালো ছিল না তা সে এখানে এসে বুঝতে পেরেছে। তাই উল্টোপাল্টা প্রলাপ বকে একটুখানি স্বাভাবিক করার প্রয়াস। তিরু হাস্যরত অবস্থায় বলল, যা পাগল, ভুলেও এই কাজ করতে যেন না কিন্তু। দাঁড়ান অরণ। তিরু ছুটে এলো, হাতে পায়েসের বাটি। অরণ ভ্রু কুচকালো, বলল, ছোটাছুটি করছো কেন? ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে যেতে হয়, জানেন না? খালি মুখে বের হচ্ছেন কেন আশ্চর্য? দেখি হাঁ করুন। দেরি হয়ে যাচ্ছিল। এক চামচ পায়েস মুখে নিয়ে তা চিবোতে চিবোতেই প্রতিউত্তর করল অরণ, মুখের খাবার শেষ করে প্রশ্ন ছড়ে, পায়েস কি তুমি রান্না করেছো? হ্যাঁ অবশ্যই। কেমন হয়েছে ফিডব্যাক দিন। তিরুর হাত থেকে বাটি নিয়ে আরো 2 চামচ খেলো অরণ। জুতো পরে বেরিয়ে যেতে যেতে বলল, এসে বলবো। গাল ফুলিয়ে দরজা লাগায় তিরু। একটা শব্দ বলে গেলে এমন কি হতো। নামাজ শেষে অরণ যখন ফিরে এলো তখন সে তিরুকে টেনে টুনে ঘরে এনে হাতে মেহেদি দিতে বসলো। সেই যে তিরু বক বক করছে বাহিরে যেতে, ছেলেটা শুনলে তো। সে এক মনে তিরুর হাতে আঁকিবুকি করতে ব্যস্ত। ক্লান্ত হয়ে চুপ রয় তিরু। অরণ তার কাজ শেষে মেহেদি টিউবটা হাত থেকে উঠে দাঁড়ায়, বলে, ঈদের দিন খালি হাত নিয়ে ঘুরলে ভালো দেখায় না। বাহিরের কাজ এমনি তো বুঝিয়ে দিয়ে এসেছি আমি অন্যদের, এবার নিজে যাচ্ছি। শান্তি। তাড়া দিল তিরু। দ্রুত বের হন। হাত দুটোতে নজর বুলিয়ে তিরু হাসল। ছেলেটা খারাপ মেহেদি দেয়নি, সুন্দর হয়েছে বেশ। এতটা চমৎকার তিরুরও হয় না। বাহিরে কাজে ব্যস্ত অরণ। তখন কোথা থেকে ছুটে আসে তার বোন। তাকে দেখে অবাক হয় সে। কেমন বিধ্বস্ত লাগছে মেয়েটাকে। অরণ চটজলদি বোনকে আগলে নিয়ে শুধায়, আপু তুই এখানে কখন এলি? উন্মাদের মতো লাগছিল বোনটাকে। কেমন যেন এলোমেলো সবটা। বোনের ভীত সন্ত্রস্ত মুখশ্রী দেখে অরণের হৃদস্পন্দন বাড়ে। চিন্তা হয় প্রশ্ন ছুড়বে, অমনি তার বুকের কাছে গুটিয়ে থাকা মেয়েটা হুট করে যন্ত্রের মতো বিড়বিড়িয়ে উঠল, বাবা, বাবা দোষী অরণ। বাবা মায়ের মতো আমাকেও মেরে ফেলবে। ওই লোকগুলো আসছে, আমাকে নিয়ে যাবে, আমাকে মারবে। আমি যাব না, তুই আমাকে তোর কাছে নিয়ে যা। তিমিরাবৃত রজনী, কলুষিত আধার বাতাবরণ জুড়ে আষ্টে পৃষ্ঠে লেপ্টে রয়েছে। ঘোরতর অমাবস্যা আজ। বাতাসের তোড়ে বাঁশ ঝাড়ে শো শো শব্দ হচ্ছে। গা ছমছমে পরিবেশ, রক্ত হিম করা নীরবতা। দুরু দুরু করে বুক কাঁপে তিরুর। পা দুটো থেমে যেতে যায় ভীষণ কষ্টে। বুকে সাহস জুগিয়ে পুনরায় পা ফেলে হাঁটা ধরে। থামলে যে চলবে না, অরণকে খুঁজতে হবে। ছেলেটা বাড়িতে নেই। বিকালের পর হুট করে কোথায় যেন উধাও হলো। ধরণী জুড়ে আধারের কালিমা সেটে যাওয়ার পরও ছেলেটার দেখা নেই। চিন্তা হয় তিরুর। হৃদয়ে কুডাকে, ছটফটে মন নিয়ে চট করে মাকে বলে ছুট লাগায়। তানহা একা যেতে নিষেধ করেছিল তাকে, নিষেধাজ্ঞা কানে নেয়নি সে। এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল হয়েছে। অস্থিরতার সময় কেন যে মাথাটা কাজ করা বন্ধ করে দেয়। ইস, ভাল্লা গো। কারো আর্তনাদ ছিটকে এলো। ভীত হলো তিরুর পদচারণ থামলো। আশপাশে ঘন ঘন নজর বুলালো। গোঙানির আওয়াজটা এখনো কানে এসে লাগছে। কে কাঁদছে? শুনে তো মনে হলো সে কোনো পুরুষ। গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা বুকে চেপে ধরে তিরু এগোয়। কৃত্রিম আলোর পসরা বসেছে রাস্তায়। ফোনের টুংটাং নোটিফিকেশন তাকে জানান দিচ্ছে এই কৃত্রিম আলোর পসরা আর থাকবে না বেশিক্ষণ। অতএব দ্রুত নিজের কাজের সমাপ্তি টানতে হবে। যত পা ফেলে এগোচ্ছে তত গোঙানির আওয়াজটা দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। বেশি দূর যেতে হলো না তিরুর। 2 কদম এগোতেই দৃশ্যতর হলো মুখশ্রী, তবে স্বাভাবিক রূপে নয়। তিরুর পায়ের গতি কমল। স্তব্ধ নয়নে দেখল সম্মুখের দৃশ্য। অরণের হিংস্র মুখখানি
অস্ফুটে ও আওড়ালো। অরণ, পূর্ব দিকে কৃত্রিম রশ্মির পসরা বসেছে। ফ্ল্যাশ লাইটের ধবধবে সাদা আলোয় স্পষ্টত অরণের হিংস্র ক্ষুব্ধ মুখশ্রী। হাতে মোটা বাঁশ, সেটা দিয়েই কাউকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। ওদিকটা জনশূন্য, তেমন বাড়িঘর নেই, তাই তো লোকটার করুণ আর্তনাদ কারো কানে পৌঁছাচ্ছে না। অরণ হুঙ্কার ছেড়ে অশ্রাব্য ভাষায় কিছু বলছে। পাশে অন্তিক দাঁড়িয়ে, মুখে বিরাজ করছে তার আতঙ্ক, ভয়। থরথর করে কাঁপছে ঠোঁট দুটো। তিরুর মতো অন্তিকটাও কি অরণের এই রূপটা হজম করতে পারছে না? হয়তো হয়তো তাই হবে। চিরদিনের লৌহ শান্ত মানুষটার হঠাৎ কোনো হিংস্র রূপ দেখলে যে কারোরই থমকানোর কথা। ধানক্ষেতটার আড়ালে আর স্তব্ধ রূপ নিয়ে থাকতে পারে না তিরু। মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। লম্বা পা ফেলে ছোটা শুরু করে গিয়ে জাপটে ধরে অরণকে। টের পায় অরণের দেহের কাঁপুনি, সাপের মতো ফোঁসফোঁস করছে তখনও। তবে তিরু হুট করে জড়িয়ে ধরাতে কিছুটা শান্ত রূপে ফিরে এসেছে। তবে কণ্ঠে ক্রোধ ঢেলে শুধায়, এখানে কি করছো তুমি? রাতের বেলা বাহিরে কেন বের হয়েছ? কেঁপে উঠল তিরু। অরণ ধমকাচ্ছে, তাও তাকে ভয় হচ্ছে তিরুর। অন্তরালে হিমাগারে রূপান্তরিত হয়েছে। আস্তে ধীরে অরণের বুক থেকে মাথা তুলে চোখে চোখ রাখলো। ভীষণ কোমল গলায় বলল, কি হয়েছে তোমার? কেন মারছিলে ছেলেটাকে বলো তো? তোমাকে চিনতে পারছি না আমি। এ যেন এক অন্য অরণ। হিংস্র লাগছে বড্ড। বলো না কি হয়েছে? আধারে হঠাৎ ধূমকেতুর মতো তিরুকে ছুটে আসতে দেখে আশ্বস্ত হয় অন্তিক। মনের আতঙ্কটুকু কিছুটা কমে। এগিয়ে যায় সম্মুখে। অরণের সন্নিকটে গিয়ে বলে, ভাই শান্ত হন। এইভাবে এই কুত্তাদের মেরে নিজের হাত অপবিত্র করবেন কেন? ওদের শাস্তি আল্লাহ দেবে, আদালত দেবে। আপনি দয়া করে থেমে যান ভাই। কি করেছে ওরা? মাঝখানে ফোড়ন কাটে তিরু। অরণ ভাইয়ের বোনকে ধর্ষণ করতে চেয়েছে। তাছাড়া ওরা ভাইয়ের মাকেও মেরেছে। বিমূঢ় তিরু অরণকে ছেড়ে সরে দাঁড়ালো। অন্তিক টেনে টুনে নিয়ে গেল অরণকে কিয়ৎ দূরে। ওখানে উপস্থিত বাকিরা ভূমিতে পড়ে থাকা আহত দেহগুলোকে টেনে হিচড়ে গাড়িতে তুলছে। আহত দেহের সংখ্যা 6। সেদিকে নিষ্প্রাণ দৃষ্টিতে একবার পরখ করে তিরু অরণের নিকট এগোলো। অন্তিক তাকে দেখা মাত্র তাড়া দিয়ে বলল, ভাবি, আপনি ভাইয়ের কাছে বসেন, আমি ওদের থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ওদের সবাইকে কি অরণ মেরেছে? তিরুর কণ্ঠ কেমন অবিচল শোনালো। অন্তিক জবাব দেয়, জি ভাবি, সবাইকেই কম বেশি মেরেছে। আপনি আসার সময় যাকে মারতে দেখলেন ওনাকে বেশি মেরেছে। বাকিদের টাইট মার দিয়েছে ভাইয়ের ছেলেপুলেরা। মূল ঘটনা জানতে ব্যাকুল হৃদয়স্থল। উত্তেজনায় হৃদস্পন্দনের হার বৃদ্ধি পেয়েছে। অরণকে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করতে হয়নি। তিরু তার পাশে গিয়ে বসতে যন্ত্রের মতো কাটো কাটো গলায় শুধালো, বিকেলে তনু আপু এসেছিল। আপুকে বিধ্বস্ত লাগছিল ভীষণ। আপু বারবার বলছিল ওরা পিছে আসছে। আতঙ্কে আর কিছু বলার সুযোগ পাইনি, অজ্ঞান হয়ে গেছে। আপুকে হাসপাতালে পাঠিয়ে আমি ওদের নিয়ে বের হই। কেন যেন বারবার মনে হচ্ছিল আমার এত বছরের প্রতীক্ষা আজ শেষ হতে যাচ্ছে। মায়ের খুনি, তনু আপার বেহাল দশা, সব যেন একই সূত্রে গাঁথা। সন্দেহ ঠিক ছিল, এরা আমার মাকে মেরেছে। আশ্চর্যজনক ব্যাপার কি জানো, বাবা ও এতে সত্যি জড়িত ছিল। রাস্তায় বের হতেই আমি এদের দেখতে পাই। ওদের ধরে নিয়ে আসি এখানে। প্রথমে বলতে চাচ্ছিল না কিছু, পরে মারধর করার পর সব স্বীকার করে। অরণ থামলো, হাঁসফাঁস করে উঠল কেমন। তিরু ওর প্রশস্ত পিঠে হাত রাখল। লম্বা শ্বাস টেনে পুনরায় নির্জীব কণ্ঠে বলল, বাবা ইয়াবার ব্যবসা করত। যখন আমাদের সংসারে অভাব অনটন চলছিল, এ কথা মা ছাড়া কেউ জানতো না। এমনকি মাও এতে জড়িত ছিল। ইয়াবা পাচারে মা নিজেও সহায়তা করত। অর্থ, কষ্ট, সন্তানদের নিজের চোখের সামনে অনাহারে ভুগতে দেখা, নিজে অনাহারে অসুস্থতায় ভোগার পরও চিকিৎসা করতে না পারা, চোখের সামনে নিজের বৃদ্ধ বাবাকে অসুস্থতায় ভুগতে দেখে তার জন্য কিছু করতে না পারা, এসব মাথায় এনে মা নিজেও জড়িয়ে যায় এই অন্ধকার জগতের সাথে। মাদক ব্যবসা শুরু করার প্রথম দিকে খুবই অল্প পরিমাণে টাকা পেত। তা দিয়ে তেমন কিছুই হতো না। তবে দিন বাড়ার সাথে সাথে টাকার অঙ্কটাও বাড়তে থাকে। মা চাচ্ছিল নানার চিকিৎসা করিয়ে সে সরে আসবে এসব থেকে। আমাদের এই অবৈধ পথে অর্জন করা টাকা দিয়ে তিনি মানুষ করতে কখনোই চাইতেন না।
তাই ছোট থাকতেই আমাদের কাজে পাঠিয়ে দেন। শুধুমাত্র নানার চিকিৎসায় মোটা অঙ্কের টাকা দরকার বলে বাবার কথায় রাজি হয়ে যায় মা। নানা দিনকে দিন সুস্থ হওয়ার বদলে অসুস্থ হতে থাকেন এবং একসময় মারা যান। এরপর হতেই মা সরে আসতে চাচ্ছিলেন। মা বারবার মনে করত তার জন্যই নানা মারা গিয়েছে, কারণ তিনি অবৈধ টাকা দিয়ে তার চিকিৎসা করিয়েছেন। মা বাবাকে বারবার বোঝাতে থাকেন এসব থেকে সরে আসার জন্য, কিন্তু ততদিনে বাবা টাকার নেশায় বুঁদ হয়ে গেছেন। শেষে মা না পেরে বাবাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। তিনি পুলিশকে জানিয়ে দেবেন সব কিছু, আর এটাই মার জীবনে কাল ডেকে আনে। বাবা অন্যান্য ইয়াবা পাচারকারীদের সাথে এই ব্যাপারে কথা বলেন এবং তারা সিদ্ধান্ত নেয় মাকে মেরে ফেলা হবে। বাবা নেশা করত, তাই তাকে যা বলা হতো তাই করত। যথাসময় মাকে মেরে ফেলা হয়। ইয়াবা পাচারের কাজ তাই কিছুদিনের জন্য বন্ধ রেখে তারা পালিয়ে পালিয়ে বেড়ানো শুরু করে। তখন পুলিশ র্যাবের তৎপরতা বেশ বেড়ে গিয়েছিল, তাই সব কিছু এত সূক্ষ্মভাবে করা হয় যে কোনো কিছুরই সমাধান করতে পারে না পুলিশ, না র্যাব, না এনএসআই এর কর্মকর্তা। এরা তারাই ছিল যারা মাকে মেরে ফেলার কুবুদ্ধি সবার মাথায় ঢোকায়। ওদের নজর এখন তনু আপার পড়েছিল। কাছে পাশে কোথাও ঝিঝি পোকা ডাকছে, কান এঁটো করার শব্দ মাথা ধরে যায়। অন্যান্য সময় হলে তিরু বিরক্তিতে চেঁচাতো, কিন্তু এখন সবকিছু যেন অনুভূতি শূন্য, নিষ্প্রাণ। বুকটা নীল বেদনায় হাহাকার করছে। অরণের জন্য মন কেমন করছে। ছেলেটা এসব শুনে স্থির আছে কিভাবে? তিরু জিজ্ঞেস করলো,